দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও মিশ্র পদ্ধতি নির্বাচনের সুপারিশ করে প্রস্তাবের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এছাড়া রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি নির্বাচনের সুপারিশ থাকছে। নারীদের জন্য ১০০টি আসন সংরক্ষিত করে সরাসরি ভোট ও গোপন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক দলের নেতৃত্বে নির্বাচনের প্রস্তাবনাও থাকতে পারে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হচ্ছে প্রস্তাবনা, আর শেষ পর্যন্ত নেওয়া হবে সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার ইস্যু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের পর কার্যকর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এ বিষয়ে প্রস্তাবনা জমা দেবে ডিসেম্বরের মধ্যে। অংশীজনদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা এখন প্রায় শেষ পর্যায়ে। সবগুলো আইন কানুন বিধিবিধান পর্যালোচনা করে কতগুলো অগ্রাধিকার চিহ্নিত করেছি, যে ক্ষেত্রে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের। প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষ আর উচ্চকক্ষের ভোট হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। একই সাথে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষিত রেখে তা ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ থাকতে পারে। সংসদে নারীদের আসন বাড়িয়ে দিয়ে প্রথম পর্বে কতগুলো আসনে সরাসরি নির্বাচন নারীদের জন্য সংরক্ষিত, পরের বারে অন্য কতগুলো আসন, তারপরে অন্য কতগুলো আসন, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় তো দ্বিপক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে। কারণ দলগুলো চায়, সব দলগুলোই চায় এবং কারোই তেমন বিরোধিতা নাই। উচ্চকক্ষের ব্যাপারেই এটা তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, এবং এটা কিভাবে এর সদস্যগুলো নির্বাচিত হবে এ নিয়ে বহু মত, বহু সুপারিশ, বহু প্রস্তাব। তো একটা প্রস্তাব তো অবশ্যই হলো এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের পক্ষে সংস্কার কমিশন। সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে অথবা সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের অংশগ্রহণে নির্দলীয়ভাবে নির্বাচনের প্রস্তাব থাকছে। দুই কক্ষের সংসদ সদস্যরা এবং একই সাথে এর সাথে স্থানীয় সরকার প্রতিনিধিরা ৬০-৬৫,০০০ স্থানীয় সরকার প্রতিনিধি বিভিন্ন স্তরের তারা মিলে নির্বাচক মণ্ডলী হতে পারে এবং এদের ভোটে মেজরিটি ভোটে নির্বাচন হতে পারে। তাহলে যে কোনো ব্যক্তিকেই আর রাষ্ট্রপতি করা যাবে না। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনেরও সুপারিশ করছে সংস্কার কমিশন। গণতন্ত্র চাইতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হতে হবে। তো তারা গণতান্ত্রিক উপায়ে যদি তাদের প্রত্যেকটা যে ক্ষেত্রের নেতৃত্ব তারা যদি নির্ধারণ করে, তাহলে এটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ সুগম হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা, না ভোটের বিধান রাখা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা হয়তো সকলকে খুশি করতে পারবো না, কিন্তু আমরা একটা সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ১৫ বছরের আর্থিক খাতের অনিয়ম নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, শেয়ার বাজারের দরপতনে নিয়ন্ত্রক সংস্থার দায় রয়েছে। রাজধানীর স্টেডিয়ামে আর্থিক তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শারফুল আলমের রিপোর্ট। ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজারের অনিয়মের কারণে ১.৫ দশকে দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়ে। কয়েকটি ব্যাংকের তারল্য সংকটের কারণে প্রভাব পড়ে পুরো ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, কাজ চলছে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সংস্কারেরও। ভেতরে যা দেখছি আমি টের পাচ্ছি কি ছিল ভেতরে 15 বছরে, এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি। আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যা অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি।
কিছু যন্ত্রণা থাকবে, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে। এখানে অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আরও আছে: আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা। কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। নতুন করে আর্থিক নীতি প্রণয়নে সরকারকে উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজনীতিবিদদের মানসিকতার বদল না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না বলেও মত তাদের। রাজধানীর সেটআপ মিলনায়তনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। অন্যায় করলেই যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা না, এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু তার সন্তান তো অপরাধ। আজকে তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাবার অপরাধের জন্য সন্তানকে নাজেহাল হতে হচ্ছে। পুলিশের সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। অতীতে অপরাধের বিচার হলে গত 15 বছর গুম খুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়াতো না বলে অভিমত শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদের। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝে বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। তিনি কমিটমেন্ট রাখবেন আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আরেক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। পুলিশ বাহিনী এটা আদেশ পালন করেছে, কিন্তু এক্সেসিভ ফোর্স যারা ব্যবহার করেছে তাদের সাজা হওয়া উচিত। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। কলুষিত রাজনীতির সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, যারা বদির মতো ইয়াবা ব্যবসায়ীকে মনোনয়ন দেয় তাদের মানসিকতার বদল না হলে সংস্কার কাজে আসবে না। ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। পুলিশি সেবা নাকি পুলিশি নিয়ন্ত্রণ, এই মৌলিক প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত সাদা কালোর মতো উত্তর খুঁজে পাবো না। সবকিছুর পরে সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলে জানান বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে অসাধারণ সব পরিবেশনায় হয়ে গেল ইকোজ অব রেভলিউশন কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্পিরিট অব জুলাই আয়োজিত কনসার্টটি শনিবার বিকেলে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এতে সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানি কিংবদন্তি শিল্পী রাহাত ফাতে আলী খান। এছাড়া মঞ্চ মাতান বাংলাদেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, সিলসিলা সহ আরও অনেকে। আয়োজকরা জানান, মূলত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য তহবিল জোগাড় করতে এই আয়োজন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শুরুতেই প্রিয় শিল্পীর মুখে বাংলা কথা শুনে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। এরপর শুরু হয় রাহাত ফতেহ আলী খানের সুরের ঝড়। মেরে রশকে কমর, তুমহে দিল লাগি, মাস্ত ক্যালেন্ডার সহ নিজের গাওয়া জনপ্রিয় সব সিনেমার গান এবং কাওয়ালি পরিবেশন করে সুরের এই জাদুকর মাতোয়ারা করে তোলেন দর্শক শ্রোতাদের।
ভাষার দূরত্ব ঘুচিয়ে সুরের সাগরে ডোবান সবাইকে। সৌভাগ্যের ব্যাপার যে তাকে আমরা সামনাসামনি উপভোগ করতে পারছি। I'm very excited for Rahat Fateh Ali Khan. I just booked the ticket since when I was in Canada. So I'm very much excited for him. যা যা গান আশা করছি সবগুলো গান গাইছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য এই কনসার্টটা আয়োজন করেছে, ফান্ড কালেকশন করা হবে। তো ওভারঅল গানটা নিয়ে কেমন এনজয় করছেন? আসলে আমি ইতালিতে থাকি, গত পরশুদিন আসছি, এরকম সুযোগ পাই না কনসার্টে আসার জন্য। তো আজকে আমার ওয়াইফকে নিয়ে আসছি এখানে একটা মানে মজা করার জন্য। তো দেখে খুব ভালো লাগতেছে। আমি মূলত রাহাত ফাতেহ আলী খানের ফ্যান, ওনার গানটা শোনার জন্য মূলত আসা এখানে। সে হচ্ছে আমার বাবার পছন্দের সিঙ্গার, আসলে বাবার জন্য এখানে আসা। আমি বাবাকে ভিডিও কলে রেখে আর কি দেখাচ্ছিলাম বাবাকে পুরো প্রোগ্রামটা। বাবার জন্যই আসা, বাবার শরীর খারাপ জন্য আসতে পারি। ওরে পিয়া এনে যে দাগাবাজ রে দেন তেরি মেরি, ওটাও ভালো লাগে, অনেক ভালো লাগছে। আরও এটা যেহেতু জুলাই রেভলিউশনের জন্য, এজন্য আরও ভালো লাগতেছে। আমি যার জন্য আসছি রাহাত ফাতেহ আলী গানের, মানে ওর গানটাই শুনতে আসছি মেইনলি। রাহাত ফাতেহ আলী গানের কোন গানটা সবচেয়ে বেশি পছন্দ বা আজকে শুনতে পছন্দ করবেন? তুমি দিল লাগে। আমি নিজে ওনার একজন বড় ফ্যান। হ্যাঁ। আর বাংলাদেশে আমার জীবনে প্রথমবারের মতো ওনার লাইভ দেখব। হ্যাঁ, আমারও সেম। আমিও ফার্স্ট টাইম ওকে লাইভলি দেখবো। আমি অনেক এনজয় করবো আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, এর জন্য আসছি। সবসময় ইউটিউবে এখন লাইভ কনসার্ট, রিসেন্টলি আতিফের কনসার্ট দেখে গেছি, এখন আবার তার 1 মাসের মধ্যেই আরেকটা নেক্সট কনসার্ট। খুবই ভালো লাগতেছে, আসলে খুবই ভালো লাগছে, ফিলিংস বোঝানোর মতো না, খুবই চমৎকার। প্রথমবারের মতো ছেলে শাজমানকে নিয়ে বাংলাদেশের মঞ্চে গাইলেন এই লিভিং লিজেন্ড। মঞ্চে বসে শাহেনশাহ কওয়ালি, উস্তাদ নুসরাত ফতেহ আলী খান যেমন দীক্ষা দিতেন, তেমনি ছেলেকেও দীক্ষা দিলেন সুর সম্রাট বাবা। ছেলেও পা ছুঁয়ে আশীর্বাদ নিতে ভুললেন না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মানে বিনা পারিশ্রমিকে গান শুনিয়েছেন বিশ্ববরেণ্য এই শিল্পী। এতে আরও পারফর্ম করেন চিরকুট, আর্সেল, সিলসিলার মতো জনপ্রিয় সব ব্যান্ড। কনসার্টে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া পাকিস্তানের হাই কমিশনার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন কনসার্টে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।